পূর্ব দিকে তাকিয়ে দেখুন আকাশ আবারও কালো হয়ে এসেছে। খুটখুটে অন্ধকার দেখে ঝড়ের গতি যতটুকু ভাবছেন অন্ধকারের সেই ঝড়ো বাতাস আসলে আলোর চেয়েও বেশি গতি নিয়ে ধেয়ে আসছে সবকিছু লণ্ডভণ্ড করে দিতে। প্রলয়ঙ্করী সেই ঝড়ের কবল থেকে প্রিয় মাতৃভূমিকে বাঁচাতে হলে দেশ রক্ষার পবিত্র দায়িত্ব যাদেরকে দেয়া হয়েছে, চলুন দেখে আসি তারা আসলে কতটা প্রস্তুত। জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সেনাবাহিনী ছাত্র আন্দোলন নিয়ে তেমন মাথা ঘামায়নি। ছাত্রলীগ যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর আক্রমণ করেছিল, মূলত সেদিন থেকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিভিন্ন গ্রুপগুলোতে আলোচনা সমালোচনা শুরু হয়। 17 তারিখ সকল ডিভিশনের জিওসিরা অফিসার এবং সৈনিকদেরকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন। জিওসিদের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় সরকার মিসক্রিয়েন্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে, এটা নিয়ে সেনাবাহিনীর মাথা ঘামানোর কিছু নেই। 11 ডিভিশনের মেজর জেনারেল খালেদ আল মামুন, 55 ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাহবুবুর রশিদ এবং কুমিল্লা ডিভিশনের জিওসি জাহাঙ্গীর আলম ছিলেন সবচেয়ে বেশি আক্রমণাত্মক। ছাত্রদের পক্ষে কোনো পোস্ট কিংবা প্রোফাইল পিকচার লাল করার বিরুদ্ধে তাদের ছিল কঠোর বার্তা। 17 জুলাইয়ের গুরুত্বপূর্ণ আরেকটি ঘটনা হলো হাসিনা এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টারকে এভি গান কনফিগারেশন লোড করতে বলেন, যা মূলত যুদ্ধকালীন চূড়ান্ত সময় ব্যবহার করা হয়। এয়ার চিফ হাসিনাকে উল্টো প্রশ্ন করেন, আমাদের সেনাবাহিনী কি এখনও ফেল করেছে? তাহলে এত দ্রুত বিমান বাহিনী কেন? বিমান বাহিনী প্রধানের মুখের উপর এমন বক্তব্যে শেখ হাসিনা প্রচণ্ড ক্ষেপে যান। এর পরপরই তিনি বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ এবং লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে নির্দেশ দেন। আর্মি ইন্টেলিজেন্স থেকে এই পরিকল্পনার তথ্য জেনে বিমান বাহিনী প্রধান ওই রাতেই তার নিরাপত্তার জন্য গাজীপুর থেকে এয়ার কমান্ড নিয়ে আসেন, যে ইউনিটটি এখনও বিমান বাহিনী প্রধানের নিরাপত্তার দায়িত্বে ঢাকাতেই অবস্থান করছে। যাই হোক, বিমান বাহিনী প্রধান সেদিন রাজি হলে ব্ল্যাকআউটের সময়টা আরও ভয়ঙ্কর হতে পারত। বিমান বাহিনীর সহায়তা না পেয়ে শেখ হাসিনা পরদিন র্যাব প্রধানকে ডেকে আদেশ দেন তার হেলিকপ্টার প্রস্তুত রাখার। র্যাব প্রধান হাসিনার আদেশ অনুযায়ী ছাত্রদের বিরুদ্ধে অপারেশনে হেলিকপ্টার ব্যবহার করেন। হেলিকপ্টারের গুলিতে যতগুলো হতাহতের ঘটনা ঘটেছে সবগুলোই র্যাবের হেলিকপ্টার থেকে করা হয়েছিল। র্যাবের পাশাপাশি ঢাকার বাইরে দু একটি বাদে প্রায় সবকটি ডিভিশনের জিওসিরা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। ঢাকার বাইরে থেকে বিশেষ করে ডিভিশন সাপোর্ট ব্যাটালিয়নকে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকায় নিয়ে আসা হয়, কারণ তাদের সাথে এপিসি সুবিধা ছিল। এপিসি গাড়িগুলো মূলত ছাত্রদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার জন্যই আনা হয়েছিল। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এলাকা কেপিআই রক্ষায় 19 তারিখে সেনা নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়ম অনুযায়ী সেনাবাহিনীর কেপিআই রক্ষার দায়িত্ব পালন করার কথা থাকলেও বিভিন্ন জায়গায় দেখা গেছে সেনাবাহিনীর ছত্রছায়ায় পুলিশ এবং আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদের উপর হামলা চালিয়েছে, কোথাও সরাসরি সেনাবাহিনীকেও গুলি চালাতে দেখা গেছে। এর মধ্যে ঢাকার 46 পদাতিক ডিভিশনের ইনফ্যান্ট্রি ব্রিগেডের ইউনিটগুলো ঢাকার প্রাণকেন্দ্রগুলোতে ছাত্রদের উপর সবচেয়ে বেশি দমন পীড়ন চালিয়েছে। অনুসন্ধানে 19 থেকে 23 জুলাই পর্যন্ত গণহত্যার সাথে জড়িত সেনাবাহিনীর কয়েকজন অফিসারের নাম উঠে এসেছে, যারা এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ সব পদে বহাল আছেন, যা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য অত্যন্ত বিপজ্জনক। কতটা বিপজ্জনক সেটা বোঝার জন্য আন্দোলনের সময়টাতে ওই অফিসারদের ভূমিকা কী ছিল সেটা একটু দেখে আসি। আন্দোলনের সবচেয়ে বেশি রক্তক্ষেকো ছিলেন বিজিবির ডিজি মেজর জেনারেল আশরাফ। সূত্র জানিয়েছে, ভারতীয় নাগরিকদের বিজিবির পোশাক পরিয়ে মাঠে নামিয়েছিলেন বিজিবির এই মহাপরিচালক। সেনাবাহিনী শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দেওয়ার পরেও শুধু বিজিবিকে নিয়ে হত্যাকাণ্ড চালিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার গ্যারান্টি দিয়েছিলেন মেজর জেনারেল আশরাফ। 5 তারিখ হাসিনা পালিয়ে যাবার আগ মুহূর্তে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বলেছিলেন, কয়েক হাজার মানুষ মারলেই পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে, অতএব কোনো অবস্থাতেই যেন প্রধানমন্ত্রী পালিয়ে না যান। স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি এমনটাই পরামর্শ দিয়েছিলেন। 5 তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা শহরে সবচেয়ে বেশি তৎপরতা ছিল বিজেপির। ওই দিন সকাল থেকেই ঢাকার প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছিল মেজর জেনারেল আশরাফের বিজিবি। বিজিবির একটি সূত্র জানিয়েছে, বিজিবি মহাপরিচালক প্রতিদিন সিওদের কাছ থেকে হিসেব নিতেন কে কতজন ছাত্র হত্যা করেছে। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় খুনের সেই প্রতিযোগিতায় সবচেয়ে ভালো পারফর্মার ছিল কর্নেল রিদওয়ান। সূত্রের মতে ছাত্র আন্দোলনে বিজিবি অন্তত 500 শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে। বিজিবি প্রধান এবং রিদওয়ানের মতো তার অনুগত অফিসারদের জেলে থাকার কথা, কিন্তু তারা এখনও গুরুত্বপূর্ণ সব দায়িত্ব পালন করে যাচ্ছে, আর মেজর জেনারেল আশরাফ এখন পর্যন্ত বিজিবি প্রধানের চেয়ারেই বসে আছেন।
সংঘটিত হত্যাকাণ্ডের বেশিরভাগই জড়িত ছিল বগুড়ার 7 ইস্ট বেঙ্গল। রহস্যজনক কারণে 7 ইস্ট বেঙ্গলকে এখনও পর্যন্ত বগুড়ায় ফেরত না পাঠিয়ে ঢাকাতেই রাখা হয়েছে। মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম, যার মা ছিলেন হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী। ফেরদৌস সেলিম শেখ হাসিনাকে ফুপু বলে ডাকতেন। 27তম বিএমএ লং কোর্সের এই অফিসারের পাসিং আউটে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন, যদিও হাসিনা তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন। ডিজিএফের পদে থাকাকালীন হাসিনার টাকা পাচার এবং থাইল্যান্ডের বিভিন্ন ব্যবসা দেখাশোনার দায়িত্ব ছিল তার। 5 তারিখের সময়টাতে গুরুত্বপূর্ণ কোনো পদে না থাকায় নিজেকে এখন আওয়ামী বিরোধী দাবি করছেন ফেরদৌস হাসান সেলিম। ভয়ঙ্কর বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুল বুঝে ইউনূসের মিলিটারি সেক্রেটারির পদে বসে সব কুটচাল চেলে যাচ্ছেন মেজর জেনারেল ফেরদৌস হাসান। গ্যারান্টি দিয়ে বলে রাখলাম, সুযোগ পেলে সবার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের মিলিটারি সেক্রেটারি নিজেই ইউনূসের গলা চেপে ধরবে। অতএব যত দ্রুত সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনূসের মিলিটারি সেক্রেটারির পদ থেকে তাকে সরাতে হবে। শেখ হাসিনার গণভবন ঠেকাতে সবচেয়ে বেশি শক্ত বলয় তৈরি করা হয়েছিল। অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনাকে রক্ষা করতে গণভবনের আশপাশে সেনাবাহিনীর অন্তত 13টি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছিল, যেখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টার সহ সেনাবাহিনীর বেশ কয়েকটি চেকপোস্ট বসানো হয়েছিল শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্য। সেনাবাহিনীর এসব আর্মি অফিসারদের সম্মিলিত অপারেশনে ছাত্রদের উপর চালানো হয়েছে নির্মম নৃশংস হত্যাযজ্ঞ। কিন্তু এই হত্যাকাণ্ডই সেনাবাহিনীর ভেতরে থাকা দেশপ্রেমিক অফিসারদের বিবেকের দরজা খুলে দিয়েছিল। 20 থেকে 23 জুলাই ইন্টারনেট বন্ধ করে যে পৈশাচিক হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেই দৃশ্য যখন একের পর এক সামনে আসতে শুরু করেছিল, তখন সাধারণ মানুষ যেভাবে স্তম্ভিত হয়েছিল, ঠিক একইভাবে সেনাবাহিনীর বিবেকবান জুনিয়র এবং মধ্যম সারির অফিসারদেরকেও ব্যাপকভাবে নাড়া দেয়। ভিডিওগুলো যত ছড়িয়ে পড়ছিল ততই থমথমে হয়ে উঠতে থাকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ পরিবেশ। 27 তারিখ প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাপ্রধানকে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। গোয়েন্দা ওই রিপোর্টে আরও জানানো হয় সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে মধ্যম সারি এবং জুনিয়র অফিসারদের ভেতর ব্যাপক অসন্তোষ লক্ষ্য করা যায়। একই রিপোর্ট প্রধানমন্ত্রীর অফিসকেও অবহিত করা হয়। সেই রিপোর্টের পরেও কঠোর অবস্থানে যাবার সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এদিকে গোয়েন্দা রিপোর্টের প্রেক্ষিতে সেনা ইউনিটের মধ্যম সারি, জুনিয়র অফিসার এবং সৈনিকদের উপর কঠিন সামরিক গোয়েন্দা নজরদারি চলতে থাকে, যে কারণে প্রচণ্ড ক্ষোভ থাকলেও কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ও পারস্পরিক যোগাযোগ না থাকায় সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার ও সৈনিকেরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। 27-28 2 দিন এভাবেই টান উত্তেজনার মধ্য দিয়ে কেটেছে। 29শে জুলাই শেখ হাসিনাকে পরিস্থিতি সম্পর্কে ধারণা দিতে সেনাপ্রধান সারা দেশের অফিসারদেরকে নিয়ে সেনা সদরের হেলমেটে একটি ভিডিও টেলিকনফারেন্সে দরবার গ্রহণ করেন। সেই কনফারেন্স অপারেটরের অসাবধানতাবশত স্ক্রিনে হঠাৎ করে ক্যামেরা টার্ন অফ করা HPM নামে একটি বক্স ভেসে উঠেছিল। এরপরে উপস্থিত অফিসারেরা হাসিনার উপস্থিতির বিষয়টি বুঝে ফেলেন। অনেকের ধারণা শেখ হাসিনা উপস্থিত আছেন এটা বোঝাতেই HPM বক্সটি সবাইকে দেখানো হয়েছিল, যেন কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারেন। কিন্তু সবাইকে অবাক করে বেশ কয়েকজন অফিসার তাদের ক্ষোভের কথা জানান। এর মাঝে রাজশাহী CMH এর একজন মেজর র্যাঙ্কের নারী চিকিৎসক 19 থেকে 23 তারিখ পর্যন্ত চলা ছাত্র হত্যার বিভীষিকাময় বর্ণনা তুলে ধরে আবেগী এক বক্তব্য দেন। সূত্র জানিয়েছে এ সময় সেনাবাহিনীর কয়েকজনকে কাঁদতে দেখা গেছে। একদিকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের মারমুখী অবস্থান, অন্যদিকে বেশিরভাগ জুনিয়রদের নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে সেনাবাহিনীতে স্পষ্ট দুটি ভাগ লক্ষ্য করা যায়। এরই মধ্যে সেনাবাহিনীর কাছে প্রাপ্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী যে কোনো সময় সেনাবাহিনীতে বিদ্রোহ দেখা দিতে পারে। বিশেষ করে লেফটেন্যান্ট কর্নেল থেকে নিচের অফিসারদের ভেতর ব্যাপক ক্ষোভের বিষয়টি গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়। সেই প্রেক্ষিতে 3 তারিখ শর্ট নোটিসে আরেকটি টেলিকনফারেন্স কল করা হয়। মূলত ওই রিপোর্টের প্রেক্ষিতেই হাসিনার বিশ্বস্ত ওয়াকার হাসিনা থেকে মুখ ফিরিয়ে নেন, কারণ হাসিনাকে বাঁচাতে গিয়ে তিনি নিজের জীবন বিপদে ফেলতে চাননি। 3 তারিখ কনফারেন্সের শুরুতেই সবাইকে ঠান্ডা রাখতে একটি মুনাজাত করা হয়েছিল। যে মুনাজাতে গুরুত্বপূর্ণ একটি দোয়া ছিল, রাব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন, অর্থাৎ হে আল্লাহ, আমাদেরকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না। এ সময় পুরো দরবার রুমে পিন পতন নীরবতা লক্ষ্য করা গেছে। মূলত এই মুনাজাতের মধ্য দিয়ে ফয়সালা হয়ে যায় সেনাবাহিনী কাদের পক্ষে দাঁড়াবে।
সেনা সূত্র থেকে পাঠানো এসব তথ্যে উঠে এসেছে সেনাবাহিনী কোন কোন এলাকায় ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল এবং কতটা পরিকল্পিতভাবে মানুষ হত্যার ছক কষা হয়েছিল। 4 তারিখও সেনাবাহিনীর ভূমিকা ছিল অত্যন্ত অস্পষ্ট। কিছু জায়গায় সেনাবাহিনী ছাত্রদের পক্ষে, আবার কিছু জায়গায় ছাত্রদের উপর গুলিও চালিয়েছে। 4 আগস্ট সবার প্রথম 24 ডিভিশন চট্টগ্রামের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান তার বাহিনীকে ছাত্রদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। 5 তারিখ সকাল পর্যন্ত আর্মির ভূমিকা ছিল অত্যন্ত সন্দেহজনক। সকাল 10টা পর্যন্ত আর্মি কড়াকড়িভাবেই দায়িত্ব নিয়েছিলেন। বিশেষ করে গণভবনের আশপাশে 12টা পর্যন্ত ছাত্রদেরকে ভয় দেখাতে কয়েক রাউন্ড লাইভ অ্যামুনেশন ফায়ার করা হয়। 4 তারিখ 3 বাহিনী প্রধান, পুলিশ প্রধান এবং ডিজিডিজিএফের সারা রাত নির্ঘুম কেটেছে। 3 থেকে 5 তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে, সেটা তুলে ধরবার আগে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বর্ণনা দিয়ে আসা যাক।